হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো একদম ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত হচ্ছে আপকামিং যে সিনেমাটা আসতে চলেছে আনন্দেল রায়, যেটা নাম হচ্ছে তেরে ইস্ক মে। যেটা আমি বলেছিলাম কালকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে, বাট কাল অনেক ভিডিও করতে গিয়ে আমার এই ভিডিওটা আর করা হয়ে ওঠেনি, যে কারণে আজকে এই ভিডিওর মধ্যে এটা নিয়ে কথা বলছি। তো আমার কিন্তু অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো লেগেছে। এর আগে শুধুমাত্র ধনুষের অ্যানাউন্সমেন্ট এসেছিলো, যেখানে বোঝানো হচ্ছিল রঞ্জনাতে সে যে ক্যারেক্টারটা প্লে করেছে কুন্দন, তার থেকেও এবারে যে ক্যারেক্টারটা সে প্লে করছে শঙ্কর নামের, সেটা আরও বেশি ডেসপারেট হতে চলেছে। সেই ক্যারেক্টারটা তো একটা টাইমের পর শান্ত হয়েছিল, কিন্তু শঙ্করকে কী করে কেউ থামাবে, কী করে কেউ আটকাবে, কারণ ক্যারেক্টারটাকে বোঝানো হচ্ছে খুব ডেসপারেট। এবার কালকে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসছে সেখানে একটা বড় চমক রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কৃতি সেনন এখানে অভিনেত্রী হিসেবে কাজ করছে, এবং সে একজন দাপুটে অভিনেত্রী। এই মুহূর্তে দাঁড়িয়ে সে যে কাজগুলো করছে, একার কাঁধে সিনেমা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কৃতি সেননের রয়েছে। তো ধনুষের বিপরীতে কৃতি সেনন একটা খুব ভালো চয়েস বলে আমার মনে হয়। এবার তার যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আনানো হয়েছে না ভাই, কি ক্যাশ অ্যানাউন্সমেন্ট ভিডিও হয়েছে, চরম লেগেছে আমার। একটা নায়িকাকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সে যেভাবে বলছে যে সবসময় যে কী বলবো, যে ছেলেরাই ডেসপারেট হবে এমন কোথায় লেখা আছে, একটা মেয়েও তো ডেসপারেট হতে পারে, যে কারণে দেখানো হচ্ছে। এবং আমার মন বলছে রঞ্জনা তো যেমন একটা পলিটিক্যাল স্যাটায়ার ছিল, যেভাবে দেখানো হয়েছিল, এই সিনেমাটা তো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকতে চলেছে, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা ধরে দাঙ্গা চলছে, নানারকম ঘটনা ঘটছে, এবং এই যে ক্যারেক্টারটা ধনুষের যে ক্যারেক্টারটা, আমার মনে হয় একটা টাইমের পর বিরাট জায়গাতে, পলিটিক্যাল জায়গাতে গিয়ে পৌঁছবে, যেখানে আর ওর টাইম কোথাও গিয়ে ক্রিটিসানের জন্য থাকছে না। যে কারণে ও বলছে তুমি বিভিন্ন এলাকা জুড়ে এইভাবে দাঙ্গা চালিয়ে যাও, কিন্তু আমাকে যে তোমাকে ভালোবাসতেই হবে কোথায় লেখা আছে বলে ওই দাঙ্গার মধ্যেও বসছে, এবং সেখানেও নিজেকে পোড়াতে যাচ্ছে সারা গায়ে কেরোসিন তেল ঢেলে। ভাই চরম করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এআর রহমানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে গানটা বাজছে, ভাই মারাত্মক করেছে। রঞ্জনা সেই সময় দাঁড়িয়ে হয়তো বিরাট বিজনেস করেনি, কিন্তু পরে প্রচুর লোকে দেখেছে, এবং এই সিনেমা, এই ধরনের সিনেমার প্রতি লোকের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এবং লোকে ওটিটিতে যখন নাতরঙ্গিরে দেখেছিল, সবাই বলেছিল যে এই সিনেমাটা কেন হলে এলো না। তো আমার মনে হয় কিন্তু এটার একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, আমি নিজে এই ধরনের সিনেমার অডিয়েন্স। তো আমি কিন্তু খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে। তো রিলিজ করছে 28শে নভেম্বর, এবং শোনা যাচ্ছে এখানে নাকি এই সিনেমায় গানের ওপর খুব জোর দেওয়া হয়েছে, যেটা রঞ্জনাতেও ছিল। অরিজিৎ সিংয়ের নাকি অনেকগুলো গান থাকতে চলেছে। তো দেখা যাক গানগুলো কেমন হয়। অ্যানাউন্সমেন্ট ভিডিও দুটোই দারুণ হয়েছে, এটা ধনুষের হয়েছে বা কৃতি সেননের। এই সিনেমাটা ভাই কাঁপিয়ে রেখে দেবে আমার মন বলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খান এবং সুরজ বরদতিয়ার যে ছবিটার কথা আগে শোনা যাচ্ছিল, যেটা নিয়ে নানা রকম প্রবলেম এটা ওটা হচ্ছিলো। তো জানা যাচ্ছে সমস্ত রকম ঝামেলা মিটে গেছে সুরজ বরদতিয়া এবং সলমান খানের মধ্যে, এবং এই প্রেম নামের ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনার প্ল্যান চলছে। আবার আমরা সলমান খানকে প্রেম নামের একটা পুরোপুরি রোম্যান্টিক বয় ইমেজে আমরা তাকে দেখতে পারবো, এবং লার্জার দ্যান লাইফ একটা বিগ স্কেলের মুভি করার প্ল্যানিং চলছে। তো ফাইনালি কিন্তু সিনেমাটা হওয়ার দিকেই এগোচ্ছে এখন অবধি যা খবর। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমির খানের আপডেট তোমাদেরকে দেবো। তো আমির খানের সিতারে জমিন পার এই বছর তো রিলিজ হওয়ার কথা আমরা সবাই জানতাম। এবার আমরা জানতাম মোটামুটি এই বছরের মিডিল করে বা শুরুর দিক করেই রিলিজ করবে, কারণ 2024-এর ক্রিসমাসে আসার কথা ছিল, সেখান থেকে সিনেমাটা পিছিয়ে যায়। এবার ক্রিসমাসে 2024-এ ওয়েলকাম টু দ্য জঙ্গল আসার কথা ছিল, সেটাও প্রথম থেকে যখন শুনেছিল সিতারে জমিন পারের সঙ্গে আসবে, নানা কারণে সেই সিনেমাটাও কোথাও গিয়ে পিছিয়ে যায়। এবার সেখান থেকে সরে গিয়ে সিতারে জমিন পার মানে ওয়েলকাম 3 এই বছরে ক্রিসমাসে রিলিজ করার কথা। এবার অক্ষয় কুমার যে ফাঁকায় গোলটা দেবে ভাবছে ক্রিসমাসের টাইমে ওয়েলকাম 3 টু দ্য জঙ্গলের মতো একটা সিনেমা আনবে, যেটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। আমির খান অক্ষয় কুমারকে একা ছাড়ছেই না। আমির খান আবার পিছু নিয়েছে অক্ষয় কুমারের, তার কারণ সিতারে জামিন পার আমির খান নিজে জানিয়েছে ক্রিসমাস 2025-এ রিলিজ করতে চলেছে। এবার কিন্তু লড়াইটা খুব একটা সহজ হবে না ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য, কারণ এতদিন পর আমির খানের প্রথম কথা কামব্যাক, এবং তার মধ্যে আমির খানের যেটা স্ট্রং জনরা সোশ্যাল ড্রামা, যেটা তারে জমিন পরে ছিল, তারে জমিন পার সিনেমার নামটাই দেখো না, সিতারে জমিন পার, এটা নস্টালজিয়া ভ্যালু কাজ করছে। ওয়েলকাম 3 ওটা নস্টালজিয়া ভ্যালু রয়েছে, এবং অনেক বছর আগে তারে জমিন পার ভার্সেস ওয়েলকামই কিন্তু ক্ল্যাশ হয়েছিল 2007 সালে। তো কোথাও কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি, সেইবার ওয়েলকাম জিতেছিল, ভালো রকমভাবে জিতেছিল। তো এবার সেটা হয় কিনা একটা দেখার ব্যাপার থাকবে। তো জোরদার এটা একটা ক্ল্যাশ হতে চলেছে, মানে কোথাও গিয়ে ক্রিসমাস 2025-এ ওয়েলকাম টু দ্য জঙ্গল ভার্সেস কিন্তু এই সিতারে জমিন পার হতে চলেছে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এরপর কথা বলবো ব্যাডাস রবি কুমারের নতুন গান তন্দুরি ডেস নিয়ে। নিজের গানের কেই ভাই 12টা বাজায় ভাই। যদিও এটা হিমেশ বলেই দিয়েছে, আমি তো নিজের 12টা বাজাতেই এসেছি ভাই, কি উখাড়নি বি উখাড়লে। নিজের 12টা বাজিয়ে আমি হয়তো দারুণ বক্স অফিস দিয়ে বেরিয়ে যাবো, তোরা বসে বসে ছিড়বি। এটাই হচ্ছে হিমেশ রেশমিয়ার ব্যাপারের অ্যাটিটিউড। তো এর আগে একটা সিনেমা এসেছিল হিমেশ রেশমিয়া, যেটার নাম ছিল হচ্ছে কার্ডস। সেখানে একটা গান ছিল তন্দুরি নাইটস বলে, যেখানে আমরা উর্মিলার সঙ্গে হিমেশকে নাচতে দেখেছিলাম। এবার সেই গানটা তো একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করবে, উর্মিলাকে খুব জঘন্য নাচতে হয়েছিল। উর্মিলা তো একজন ভালো ড্যান্সার, উর্মিলাকে খুব জঘন্য নাচতে হয়েছিল কারণ হিমেশ খুব জঘন্য নাচছে বলে। সেই ঘটনার পুনরাবৃত্তি প্রথম কথা ঘটেছে। সানি লিওনও খুব ভালো নাচ করে, তো সে তাকেও একটা জঘন্য নাচ করতে হয়েছে হিমেশ রেশমিয়ার সঙ্গে নাচ মেলাবার জন্য। ঠিক আমাদের
ফেলু বক্সির কথা মনে পড়ে যাচ্ছে, যে গুন্ডাদেরকে আসতে দৌড়তে হচ্ছে সোমকের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য। সেই ঘটনার পুনরাবৃত্তি এখানে আবার ঘটেছে। হিমেশ রেশমিয়ার সঙ্গে বাজে নাচার জন্য রীতিমতো 1 মাস ধরে বাজে নাচের ট্রেনিং নিতে হয়েছে সানি লিওনকে। এবার তন্দুরি নাইটস গানটা তোমরা শুনবে, এখন একটা ভাইবস দেয় গানটা। তো এই যে গানটা আমার কিন্তু খুব খাজা একটা গান লেগেছে, মন থেকে বলছি, একদম গানটা আমার ভালো লাগেনি। এর আগে প্রথম যে গানটা এসেছিল দিল কা তাজমহল, এখনও পর্যন্ত আমার মনে হয়েছে এই সিনেমার পারফেক্টলি একটা গান। এবং তেরে প্যার মে বলে যে গানটা এসেছিল, ওই দুটো গান ভালো ছিল। এবার এই গানটার মধ্যে কমেডির জায়গাগুলো কিন্তু বেশ ভালো, যেটা সঞ্জয় মিশ্রা একা কাঁপিয়ে দিয়েছে। প্রভুদেবাকে বলছে তুমি যে একজন ড্যান্সার, তো কথায় কথায় গুলি চালাচ্ছ কেন, ঘুঙুর দিয়ে মারো না। এরকম কিছু কিছু ডায়লগ উঠেছে যেগুলো কিন্তু খুব হিলেরিয়াস, সিনেমা হলে ভাই মজা লাগবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। হিমেশকে শুরুতে একজন বলছে যে এটা কিন্তু খুব মুশকিল কাজ, হিমেশ বলছে তো মুশকিল কাজ বলেই তো তুমি আমার কাছে এসছো, সহজ কাজ হলে কি থুড়ি আমার কাছে আসতে। তো এই ডায়লগগুলো কিন্তু বেশ মজাদার লাগছে। তবে গানটা আমার খুব একটা পোষায়নি, মোটামুটি লেগেছে। হিমেশের সেই ভাইবসটা রয়েছে, কিন্তু তন্দুরি নাইট শোনার পরে তোমার তন্দুরি ডেস খুব একটা ভালো লাগবে না। আর কোরিওগ্রাফি তো জঘন্য, সেই একই সব গানই, মানে হিমেশ কতবার যে সানি লিওনের সঙ্গে নেচেছে তার ঠিক নেই। এরকম দেখা যায় না, একটা আইটেম গার্ল একটা গানেই নাচে, এখানে আইটেম গার্লকে দিয়ে 3টে গানে নাচানো হয়েছে। হিমেশের এত মজা লেগে গেছে, বলছে না ভাই এই সুযোগ আর জীবনে সানি লিওনকে পাবো না, ভাই এই সুযোগে নেচে নি। এখন 3টে গান এসছে, আরও দেখবেন এরপর 4-5টে গানে হয়তো হিমেশ এরকম করে নাচছে সানি লিওনের সঙ্গে। আর এই গান থেকে প্রভুদেবাকে বাদ দিয়ে দিয়েছে, ভাই অনেক নেচেছো, ফোটো, এবার আমি নাচবো, আমি হিরো, ব্যাস এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই জানিও। তো এবার সিরিয়াস ইস্যুতে আবার চলে এলাম। এখন কথা বলবো সলমান খানের আরও একটা আপকামিং কাজ নিয়ে, এবং খুব সম্ভবত সলমান খান নিজের জীবনে যে ভুলটা করে এসছে বহুদিন ধরে, রিমেক মুভি, আরও একবার কিন্তু সলমান খান এই ভুলে হয়তো পা দিতে চলেছে। এই কথাটা আমি কেন বলছি, রিসেন্টলি একটা সিনেমা বিরাট রকম হিট হয়েছে তেলেগু ইন্ডাস্ট্রি, যেটার নাম হচ্ছে সংক্রান্তি বস্তু নাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওখানকারই একজন বড় সুপারস্টার ভেঙ্কটেশকে, যিনি ওই সিনেমাতে আর কি কাজ করেছেন। এবং সেই সিনেমাটা ওখানে একটা দারুণ বিজনেস এনেছে, সিনেমাটা নাকি ভালোও হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওটা যিনি পরিচালক, তিনি নাকি চাইছেন এই সিনেমাটা হিন্দিতে রিক্রিয়েট করতে এবং সেখানে সলমান খানকে নিতে, এবং সেটা নিয়ে নাকি কথাবার্তা এগোচ্ছে, প্ল্যানিং চলছে। তো আমি বলবো ইমিডিয়েট যেন সলমান খান এই সিনেমাটা রিজেক্ট করে দেয়, কারণ এই যে সিনেমাটা সংক্রান্তি বস্তু নাম ওখানে খুব সফল হয়েছে, তার মানে এখানকারও কিন্তু বেশ কিছু লোক সিনেমাটা দেখবে এবং হিন্দিটা অ্যাভেলেবেল হবেই। তো তখন যখন লোকে দেখে ফেলবে না, সলমান খানের কেরিয়ারে কিন্তু আরেকটা ফ্লপ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ রিমেক কারুর চলছে না, ভালো রিমেক হলেও চলছে না, সেখানে সলমান খানও রিমেক কিন্তু বার করতে পারবে না। খুব বেশি হলে সলমান খান রিমেক করলে হয়তো 100-150 কোটি বিজনেস করবে, যেটা এনাফ নয়। সলমান খানকে এখন 350-400 কোটি 500 কোটির বক্স অফিস রেঞ্জে কাজ করতে হবে, যেটার মধ্যে সিকান্দার ওই রেঞ্জে কাজ হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কিন্তু এই যদি আবার রিমেকগুলো শুরু করে, সলমান খান না সবার রিকোয়েস্ট রাখতে শুরু করে দেয়, চলো ভাই রিকোয়েস্ট করছে করে দিই, এই করে করে সলমান খান নিজের কেরিয়ারে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। তো সেখান থেকে এখন সে কামব্যাক করার চেষ্টা করছে, আপকামিং বেশ কিছু ভালো কাজ রয়েছে, সেখানে যদি আবার একটা সফল সিনেমার যদি রিমেক করে, আমার মনে হয় কেরিয়ারের জন্য কিন্তু একটা বড় হ্যাম্পার হবে ওটা। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যথেষ্ট বুদ্ধি নিয়ে এখন কাজ করে যেতে হবে। তো দেখা যাক লাস্ট অফ দি সলমান খান কী সিদ্ধান্ত নেয়, এবং এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, এগুলি মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখনও তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার।